সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে সঞ্জিত দা। তোমাদের ইতিহাস বিষয় কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের ভিতরে বড় প্রশ্ন তোমাদের কিন্তু 8 নম্বরের 5টি লিখতে হবে, 5 আর 40 নম্বর। যা প্রশ্নপত্রটা কিন্তু পার্ট এতে হবে এবং পার্ট বিতে থাকবে ছোট প্রশ্ন এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে তোমাদের 4টা করে অপশন থাকবে, সঠিক অপশনে টিক করতে হবে। এরকম 24টি প্রশ্ন থাকবে, 24 নম্বর। এবং এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন, এক বা দুটো বাক্যে উত্তর লিখতে হবে। এরকম 16টা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে। 24 আর 16তে 40, ছোট প্রশ্নে বড় প্রশ্নে 40, 80 এবং প্রজেক্টে 20, টোটাল 100। তোমাদের ইতিহাস বিষয়ে টোটাল 8টি অধ্যায় রয়েছে। 8টি অধ্যায়ের ভিতরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টি অধ্যায় মিলে বিভাগ ক, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 4টি অধ্যায় মিলে বিভাগ খ। এবার প্রথম যে 4টি অধ্যায় রয়েছে, এই প্রতিটা অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন হবে। মানে তোমাদের ইতিহাসে টোটাল 8টি অধ্যায় রয়েছে, 8টি অধ্যায় থেকেই বড় প্রশ্ন হবে। কিন্তু বিভাগ কতে তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা প্রশ্ন চলে আসলো এবং একটা অল্টারনেটিভ প্রশ্ন থাকবে, সেটা তৃতীয় অধ্যায় থেকে হয়। আর বিভাগ খতেও তোমাদের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম 4টা প্রশ্ন আসলো, আর সপ্তম অধ্যায় থেকে একটা অল্টারনেটিভ প্রশ্ন আসবে। টোটাল 5টা 10টা প্রশ্ন। তার ভিতর থেকে তোমাদের কটা লিখতে হবে? 5টি প্রশ্ন লিখতে হবে। তোমাদের বিভাগ ক থেকেও কিন্তু দুটো প্রশ্ন লিখতে হবে, বিভাগ খ থেকেও দুটো প্রশ্ন লিখতে হবে। আর একটা প্রশ্ন তুমি বিভাগ ক থেকেও করতে পারো, খ থেকেও করতে পারো, তোমার পছন্দ মতো। অর্থাৎ তুমি যে কোনো একটা বিভাগ থেকে 3টা প্রশ্ন এবং পরবর্তী বিভাগ থেকে দুটো করতে পারে। বিভাগ ক থেকে 3টা করলে খ থেকে দুটো করতে হবে, খ থেকে 3টা করলে ক থেকে দুটো করতে হবে। ওকে, তবে আমি তোমাদের সাজেস্ট করব ইতিহাসে ভালো রেজাল্ট করার জন্য এবার তোমরা অবশ্যই দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই 3টে অধ্যায়ের প্রশ্ন কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো। কারণ এই 3টে অধ্যায় কিন্তু 2021 সালে তো পরীক্ষা হয়নি, তখনও সংশোধিত সিলেবাস অনুসারে বাদ ছিল, এবং 2022 সালে কিন্তু বাদ ছিল। অর্থাৎ এই 3টে অধ্যায়, দ্বিতীয়, সপ্তম, অষ্টম এই 3টে অধ্যায় থেকে তোমরা কিন্তু অবশ্যই প্রশ্ন অ্যাটেন্ড করো। আমি তোমাদের অধ্যায় ভিত্তিকভাবে সম্পূর্ণ সাজেশন তুলে ধরেছি। প্রশ্নপত্র একটু মানে প্রশ্ন সংখ্যা একটু বেশি রয়েছে, তবে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তাতে কিন্তু আমি ট্রিপল স্টার করে দিয়েছি। তাই তোমরা সবার আগে ট্রিপল স্টার প্রশ্নগুলো পড়বে, তারপরে ডাবল স্টার প্রশ্নগুলো পড়বে, আর অতিরিক্ত প্রশ্নগুলো তোমরা চাইলে দেখে যেতে পারো। অবশ্যই ভালো মানের স্টুডেন্টরা ইতিহাসকে জানার জন্য অতিরিক্ত প্রশ্নগুলো দেখো। আর যারা দুর্বল মানের বা মধ্যম মানের স্টুডেন্ট রয়েছে, যারা বেশি পড়তে ভালোবাসো না বা বেশি পড়ার সময় পাও না, তারা অতিরিক্ত প্রশ্নগুলোকে স্কিপ করতে পারো। আর এই যে সাজেশনটা রয়েছে, এই সাজেশন তোমরা যদি সম্পূর্ণ ফলো করে যাও, তাহলে উচ্চ মাধ্যমিক 2023 ইতিহাস বিষয়ে কিন্তু তোমরা সম্পূর্ণ সাকসেস পাবে। এখান থেকে তোমরা সম্পূর্ণ প্রশ্ন কমন পাবে। প্রশ্নপত্র বিরূপ হলেও কিন্তু আমার এই সাজেশন থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে বলে না 5টা প্রশ্ন পড়ে যাও, মাত্র 10টা প্রশ্ন পড়ে যাও। দেখো, এবছর ইতিহাসে কিন্তু একটু বেশি প্রশ্ন পড়তে হবে, কারণ 3টে অধ্যায় যা আগে পরীক্ষা হয়নি তা কিন্তু এবার যুক্ত হচ্ছে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা ভিডিওতে প্রবেশ করি এবং দেখে নিই অধ্যায় ভিত্তিকভাবে সম্পূর্ণ সাজেশন। বিভাগ ক, প্রথম অধ্যায় অতীত স্মরণ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে, পেশাদারি ও অপেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2023 সালের জন্য, এবং মনে হচ্ছে এই প্রশ্নটাই পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল। আর 2 নম্বর প্রশ্ন, মিথ। মিথকে কিন্তু উপকথা, পৌরাণিক কাহিনী এবং লোকপুরাণও বলা হয়। এবং লেজেন্ড, লেজেন্ডকে পুরা কাহিনী, কিংবদন্তি ও বীরগাথাও বলা হয়। অর্থাৎ মিথ ও লেজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তবে প্রথমটার থেকে একটু কম। আর অতিরিক্ত প্রশ্ন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। মিউজিয়াম বা জাদুঘর কি, এর প্রকারভেদ আলোচনা করো। 2টি শিল্প জাদুঘরের নাম লেখো। যারা দুর্বল মানের স্টুডেন্ট তারা চাইলে কিন্তু এই প্রশ্নটা স্কিপ করতে পারো, আর যারা ভালো মানের স্টুডেন্ট রয়েছে তারা জানার জন্য অবশ্যই এই প্রশ্নটি পড়তে পারো। অনেকে বলবে, স্যার 2022 সালে তো জাদুঘর থেকে প্রশ্ন এসেছে, আপনি আবার দিলেন। ওখানে যাই দেখো, ওখানে উদ্দেশ্যের কথা বলেছে, এটা কিন্তু প্রকারভেদের কথা বলেছে, দুটো কিন্তু আলাদা টপিক। ওকে। বিভাগ ক, দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। সংশোধিত সিলেবাস অনুসারে 2022 সালে কিন্তু এই অধ্যায়টি পরীক্ষা হয়নি। তো এই অধ্যায়টি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। আমার মনে হচ্ছে এই প্রথম দুটো প্রশ্নের ভিতর থেকেই একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আর একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন বা জাতি ব্যবধানের প্রভাব আলোচনা করো। এই 3টে প্রশ্ন পড়লে আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর অতিরিক্ত প্রশ্ন যারা ইতিহাসকে জানতে চাও তারা দেখবে, উপনিবেশবাদ বলতে কী বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। উপনিবেশ স্থাপনের কারণগুলি কী কী, উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। একটা উপনিবেশবাদের উপর কেন্দ্র করে আমি প্রশ্নটা দিয়েছি। আর পরবর্তী প্রশ্ন, মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝো? এই মতবাদের প্রধান বক্তব্যগুলি কী? এই অর্থনীতির অবসান কিভাবে ঘটেছিল? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আজ অবধি পরীক্ষা কখনো আসেনি। তো তোমরা চাইলে দেখে নিতে পারো, কিন্তু প্রথম 3টে প্রশ্নের ভিতর থেকে তোমরা কমন পাবে
এটুকু বলা যেতে পারে। তো প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু মাত্র এই কটি প্রশ্ন বললে তোমরা কমন পেয়ে যাচ্ছ। বিভাগ ক থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রথম আর দ্বিতীয় অধ্যায়কে তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। আর তৃতীয় আর চতুর্থ অধ্যায়ের ভিতর থেকে তোমরা চাইলে দুটো অধ্যায় পড়তে পারো, আর যদি চাও যে না আমি একটা অধ্যায় পড়ে যাবো একটা অথবা প্রশ্ন কমন পাওয়ার জন্য, তো একটা অধ্যায় পড়তে পারো। তো পরবর্তী অধ্যায় দেখে নিব। বিভাগ ক তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম বা বৈষম্যমূলক চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো মোট 9টি কিন্তু অসম বা বৈষম্যমূলক চুক্তি রয়েছে। এবার তোমাদের পরীক্ষায় এরকম ডাইরেক্ট প্রশ্ন দিতে পারে বা এরকমও দিতে পারে যে নানকিংয়ের সন্ধি বা তিয়েনসিনের সন্ধির মূল সত্যগুলি লেখো, নানকিংয়ের সন্ধির সত্যগুলি লেখো, সিমনোসেকির সন্ধির সত্যগুলি লেখো। এরকমভাবে যে কোনো দুটো বা তিনটে চুক্তি বা একটি চুক্তি তুলে দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, কারণ বিগত সালে কিন্তু এরকমভাবে প্রশ্ন এসেছে। আর এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2023 সালের জন্য। পরবর্তী প্রশ্ন, পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। তার পরবর্তী প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। বা প্রশ্নটা এরকম বলতে পারবে, অবশিল্পায়ন ভারতীয় অর্থনীতির উপর কী প্রভাব ফেলেছিল, এবং ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আলোচনা করো। এই যে চারটা প্রশ্ন বললাম, চারটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তার ভিতরে প্রথম তিনটা যেগুলো ট্রিপল স্টার করা আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর অতিরিক্ত প্রশ্ন তোমরা দেখবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতীয় ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো এই যে প্রশ্নটা ভূমি রাজস্ব বন্দোবস্ত, এর ভিতরে চিরস্থায়ী বন্দোবস্ত যে পার্টটা আছে না, এটা 2022 সালে এসেছিল, তাই এটাকে আমি অতিরিক্ত প্রশ্ন রেখেছি। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা অতিরিক্ত প্রশ্ন আমি রেখে দিয়েছি। আরেকটা প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার সংঘাতের কারণ কী ছিল, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার সম্পর্ক কেমন ছিল, বা পলাশী যুদ্ধের কারণ ছিল। এই দুটো প্রশ্ন তোমরা দেখে নেবে। আর যারা দুর্বল মানের স্টুডেন্ট রয়েছে চাইলে স্কিপ করতে পারো। ওকে। বিভাগ ক চতুর্থ অধ্যায়, সর্বশেষ অধ্যায় এটা, বিভাগ ক এর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায় থেকে তোমরা পড়বে চীনের 4 মে বা 4 মে বা মে 4 আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বাংলায় নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তার পরবর্তী প্রশ্ন রয়েছে, ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। প্রশ্নটা এরকম বলতে পারে, দলিত কারা, দলিত রাজনীতির বিবরণ দাও। ওকে। এবং লাস্ট প্রশ্ন যেটা রয়েছে, ভারতের সমাজ সংস্কার বা ধর্ম সংস্কার বা শিক্ষা সংস্কার রূপে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই চারটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। রাজা রামমোহন রায়টা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, মে 4 আন্দোলনটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, নবজাগরণটাও গুরুত্বপূর্ণ রয়েছে। ওকে। আর অতিরিক্ত প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, ডিরোজিও ও নববঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার আন্দোলনের পরিচয় দাও, এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল। আর 19 শতকে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ কি, ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে এদের অবদান কী ছিল। তো এই যে এক্সট্রা প্রশ্নগুলো দিলাম, দুর্বল মানের স্টুডেন্টরা চাইলে স্কিপ করতে পারো। অনেক সাজেশনে তোমরা দেখতে পাবে যে মাত্র 10টি প্রশ্ন পড়লে কমন, 12টি প্রশ্ন পড়লে কমন, কিন্তু 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের একটু বেশি প্রশ্ন পড়তে হবে, কারণ দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এই মূল অধ্যায়গুলো কিন্তু বাদ গিয়েছিল সংশোধিত সিলেবাস অনুসারে। তো এবার একটু বেশি পড়তে হবে, আর তোমরা চেষ্টা করবে দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন অ্যাটেন্ড করা, তোমরা কিন্তু অনেক ভালো নাম্বার তুলতে পারবে। বিভাগ খতে চলে আসবে এবার আমরা। বিভাগ খয়ে পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক ভারতের শাসন। এখান থেকে তোমরা দেখবে 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এবং 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। এই দুটো আইনেরই কিন্তু প্রেক্ষাপট, সত্তাবলী, গুরুত্ব, বৈশিষ্ট্য, ধারা, ত্রুটি, সমালোচনা সব কিছুকে কিন্তু তোমরা দেখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 2023 সালের জন্য। তবে 1935 খ্রিস্টাব্দের আইনটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর পরবর্তী প্রশ্ন রয়েছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো, ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে। এই দুটো প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো মতো করে দেখে নিবে। ওকে। আর অতিরিক্ত প্রশ্ন দেওয়া রয়েছে, লখনৌ চুক্তির সত্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাংলায় 50-এর মন্বন্তরে কারণ ও ফলাফল লেখো বা প্রভাব লেখো। 50-এর মন্বন্তর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক ওই দ্বিতীয় অধ্যায়ের মার্কেন্টাইল বাদের মতো, কিন্তু প্রতি বছর ইম্পর্টেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু কোনোবার আসেনি এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের মন্দির প্রবেশ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের পরিচয় দাও। এই কটি প্রশ্ন তোমরা পঞ্চম অধ্যায় থেকে পড়বে, তবে প্রথম যে দুটি 14 এবং 15 নম্বর প্রশ্নটা কিন্তু ভালো করে দেখে নিবে। ওকে। বিভাগ ক্ষয় ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ। এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে দেখবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান পর্যালোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 2023 সালের পরীক্ষার জন্য। আরেকটি প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন বা 1942 খ্রিস্টাব্দের আন্দোলনের উপর একটি নিবন্ধ লেখো। এখানে একটা লিজুর প্রশ্ন দিতে পারে যে এই আন্দোলনে অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের বা নারীদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই দুটো প্রশ্ন পড়লেই মনে হচ্ছে এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে আজাদ হিন্দ ফৌজটা কিন্তু বা সুভাষচন্দ্র বসুটা কিন্তু ম্যাক্সিমামভাবে
ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর অতিরিক্ত প্রশ্ন হিসেবে তোমরা দেখবে এশিয়াবাসীদের জন্য এশিয়া বলতে কী বোঝো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কেন এই নীতি গ্রহণ করেছিল, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু কোনোবার আসে না। আর দেখবে দুটা টুকরো প্রশ্ন, মন্ত্রী বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনা কী ছিল, এর উদ্দেশ্য ও প্রভাব, মাউন্টব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কী ছিল, এই পরিকল্পনার ফলাফল আলোচনা করো। এটা জাস্ট জানার জন্য পড়বে, খুব একটা ইম্পর্টেন্ট না। 16 এবং 17 নম্বর থেকে তোমরা কমন পেয়ে যাবে। ওকে প্রিয় বন্ধুরা, কেমন লাগছে তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা তোমাদের উপকারে লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো এবার দেখে নিই পরবর্তী সাজেশন। বিভাগ খ, সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টা কিন্তু সংশোধিত সিলেবাস অনুসারে 2022 সালে ছিল না। এই অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন তোমাদের পড়তে হবে। আমি মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো গুরুত্বপূর্ণ 2023 সালের জন্য। প্রথম প্রশ্ন, সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল, এর তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন রয়েছে, জোট নিরপেক্ষ নীতি কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো বা মূল্যায়ন করো। তারপরে রয়েছে ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা বা তাত্ত্বিক ভিত্তির ব্যাখ্যাগুলি করো। এই যে চারটা প্রশ্ন প্রথম বললাম, 18, 19, 20, 21, এই চারটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এখান থেকে মনে হচ্ছে কমন পেয়ে যাবে। সুয়েজ সংকট কিন্তু ম্যাক্সিমামভাবে বেস্ট ইম্পর্টেন্ট আমার কাছে। পরবর্তী রয়েছে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা গুরুত্বপূর্ণ কিন্তু মোটামুটি। আর অতিরিক্ত প্রশ্ন তোমরা দেখবে 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। এই কটি প্রশ্ন তোমরা যদি দেখে নাও তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তবে অতিরিক্ত প্রশ্ন না পড়তে চাইলে স্কিপ করতে পারো। এই অধ্যায়ে অনেক রকমের প্রশ্ন হয়, আমি মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে। ওকে, বিভাগ ক্ষয়ের সর্বশেষ অধ্যায় তোমাদের ইতিহাস সিলেবাসের অষ্টম অধ্যায় অব উপনিবেশিকরণ। এই অধ্যায়টাও কিন্তু সংশোধিত সিলেবাস অনুসারে ছিল না 2022 সালে। এবছর তোমাদের পরীক্ষা দিতে হবে এই অধ্যায়ের উপর ভিত্তি করে। প্রথম প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে অথবা এরকম করে বলতে পারে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সার্ক কীভাবে গঠিত হয়েছিল, এই সার্ক উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। একই প্রশ্ন এর সঙ্গে বলে দিতে পারে এর উদ্দেশ্যগুলি কী ছিল, তবে তোমরা সার্কের ব্যর্থতাকেও দেখে নিবে। এই দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। মোটামুটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, অব বা বিউপনিবেশীকরণ বলতে কী বোঝায়, এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। তবে 23 এবং 24টা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। আর অতিরিক্ত প্রশ্ন তোমরা দেখবে, ভারতের অর্থনৈতিক উদারীকরণ প্রেক্ষাপট আলোচনা করো এবং উদারীকরণ কর্মসূচি কতটা সফল হয়েছিল। আর ইন্দোনেশিয়া এবং আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনের পরিচয় দাও। অতিরিক্ত প্রশ্ন দুর্বল মানের স্টুডেন্টরা চাইলে স্কিপ করতে পারো। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ মূল সাজেশন। তোমাদের প্রশ্ন একটু বেশি মনে হতে পারে, কিন্তু ইতিহাস বিষয়ে একটু বেশি প্রশ্ন পড়ে রাখা তোমাদের ভালো, কারণ বলা তো যায় না কি হতে পারে। যদি প্রশ্নপত্র বিরূপ হয় তাহলেও কিন্তু তোমরা এই সাজেশন ফলো করলে এখান থেকে কমন পাবে। তবুও পরীক্ষার আগে আমি তোমাদের লাস্ট মিনিট একটা সাজেশন দিয়ে দিব। তার আগে এখন সময় থাকতে এই প্রশ্নগুলো পড়ো। এটা টেস্ট এবং ফাইনালের জন্য দারুণভাবে কার্যকরী করবে তোমাদের। আর এই সাজেশন ফলো করে গেলে এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।